ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় গোটা বিশ্বে ক্ষোভ, নিন্দার ঝড়। কি বলছেন বিশ্ব নেতারা? যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। ট্রাম্পকে কড়া বার্তা সৌদি যুবরাজের। চলন্ত বাসে, বিলাসবহুল রেস্টুরেন্ট, শহর ঘুরতে ঘুরতে খাওয়া যাবে। আর কি কি সুবিধা আছে এই গাড়িতে? কোথায় এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজা দখল করে ফিলিস্তিনিদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ক্ষোভ আর নিন্দায় ফুঁসছে গোটা বিশ্ব। এমন পরিকল্পনাকে জাতিগত নিধন উল্লেখ করে ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড ছেড়ে কোথাও যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি জনগণ সহ বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় শুধু মধ্যপ্রাচ্যে শান্তি নষ্ট হবে না, চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিও ভেস্তে যেতে পারে। ফলে শান্তি তো দূরে থাক, আবারও জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যে। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। ক্ষমতা গ্রহণের মাস না পেরোতেই একের পর এক বিতর্কিত পদক্ষেপে দেশের ভেতরে বাইরে কাঁপন ধরিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেত্র বিশেষে প্রথমবারের তুলনায় দ্বিতীয় মেয়াদে আরও আগ্রাসী, আরও সুচতুর, আরও কৌশলী হয়ে ফিরেছেন খ্যাপাটে এই রিপাবলিকান নেতা। শুধু অভিবাসী আর বাণিজ্য যুদ্ধের আতঙ্কই নয়, দখলের হুমকিতে তোলপাড় কানাডা, গ্রিনল্যান্ড, পানামা খাল। এবার চোখ পড়েছে ফিলিস্তিনের গাজায়। এতে নতুন করে অনিশ্চয়তার আধার ভর করেছে গাজাবাসীর মনে। নিজ ভূখণ্ডে পরিবার পরিজন নিয়ে থাকা খাওয়ার জন্য আর কত ত্যাগ স্বীকার করতে হবে, আর কত পরীক্ষা দিতে হবে। পুনর্বাসন করে আমরা যদি এমন একটা সুন্দর এলাকা পাই যেখানে মানুষ স্থায়ীভাবে সুন্দর বাড়িতে বসবাস করবে, সুখে থাকবে, গুলিবিদ্ধ হবে না, নিহত হবে না, ছুরিকাঘাতে মারা যাবে না। গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের শ্রুতিমধুর এই কথামালা মানবতাবাদীদের তীব্র আকাঙ্ক্ষিত। মার্কিন প্রেসিডেন্টের মুখে এমন কথাই শুনতে চান বিশ্বের লক্ষ কোটি মানুষ। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে গাজা নিয়ে আলাপচারিতায় ট্রাম্পের বক্তব্যে আশার দ্যুতি ছড়ালেও পরক্ষণেই তা ধূপ করে নিভে যায়। গাজা নিয়ে তার পরিকল্পনার তালিকাগুলো একের পর এক মিলাতে থাকলে ভুল ভাঙে। এই সময় পাশে ছিলেন গাজাবাসীর রক্তপিপাসু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। দেখুন, গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরের গ্রহণ করা উচিত। দেশ দুটি ফিলিস্তিনিদের নেবে না এমন ধারণা থাকলেও আমার মতে তারা মানা করবে না। এমনকি অন্যান্য আরব দেশও ফিলিস্তিনিদের গ্রহণ করবে। আমার বিশ্বাস একবার বাইরে গেলে তারা আর গাজায় ফিরবে না। তারা কেন ফিরবে? গাজা এরই মধ্যে নরকে পরিণত হয়েছে। ধনী দেশগুলোর আর্থিক সহায়তা নিয়ে গাজাকে পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা উপস্থাপন করেছেন ট্রাম্প। এখানেই শেষ নয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আরও ভয়ঙ্কর পরিকল্পনার পসরা মেলে ধরেন তিনি। ফিলিস্তিনিদের বন্ধু আর শুভাকাঙ্ক্ষী সেজে গাজার মালিকানা ছিনিয়ে নেয়ার নীল নকশা কোনো রাগ ঢাক না রেখে নির্লজ্জের মতো উপস্থাপনে কোনো কার্পণ্য করেননি ট্রাম্প। গাজা উপত্যকা দখলে নেবে যুক্তরাষ্ট্র। ওই ভূখণ্ডের মালিকানা নিয়ে সেখানে থাকা সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা আর অস্ত্র ধ্বংস করব। উন্নয়ন কর্মকাণ্ডে বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করব যা ওই অঞ্চলের মানুষের জন্য সীমাহীন কর্মসংস্থান আর আবাসনের সুযোগ তৈরি করবে, যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অনেক গর্বিত হবে। গাজাকে অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত, দুর্দশাগ্রস্ত এলাকা উল্লেখ করে সেখানে স্থিতিশীলতা ফেরাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে কথা বলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। শুধু গাজাই নয়, চোখ পড়েছে ফিলিস্তিনিদের বসবাসের শেষ আশ্রয় ফিলিস্তিনের অপর প্রান্ত পশ্চিম তীরেও। পবিত্র বাইবেলে ইহুদিদের প্রতিশ্রুত ভূমি পশ্চিম তীর ইসরায়েলের মালিকানায় ছেড়ে দেওয়ার বিষয়ে চলমান আলোচনার ফলাফল আগামী 4 সপ্তাহের মধ্যেই জানানোর আগাম বার্তাও দিয়েছেন দখলদার ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। গাজা আর ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নিয়ে আরব নেতারা প্রতিক্রিয়া দেওয়ার আগেই সরব হয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা। ট্রাম্পের দলেরই কংগ্রেসম্যান ক্যালিফোর্নিয়া রিপাবলিকান নেতা এরিক সালওয়েল বলেছেন, যুদ্ধ থামানোর কথা বলেছিলেন ট্রাম্প, কিন্তু গ্রিনল্যান্ড, কানাডা,
পানামা খাল দখলের হুমকি দিয়ে এখন গাজা দখল করতে চাচ্ছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফির ধারণা, গাজার ভয়াবহতা থেকে জনগণ আর গণমাধ্যমের দৃষ্টি সরানোর কৌশল এটি। তার আশঙ্কা, এমন করলে মার্কিন সেনারা বিশ্বব্যাপী আরও ঝুঁকির মুখে পড়বেন। উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের রাজপথেও। রাজধানী ওয়াশিংটন ডিসির বিক্ষোভ থেকে স্লোগান উঠেছে, গাজা বিক্রির জন্য নয়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে কড়াভাবে নাকচ করে দিয়েছে মিশর, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও আরব লীগ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান আপোষহীন এবং এ নিয়ে কোনো সমঝোতার সুযোগ নেই বলেও জানিয়ে দিয়েছে রিয়াদ। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনিদের কোনোভাবেই নিজেদের ভূখণ্ড থেকে সরানো যাবে না, এ ধরনের যে কোনো পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে সৌদি আরব। গাজা পুনর্গঠনের দোহাই দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে বিভিন্ন আরব দেশে আশ্রয় নেয়ার আহ্বান জানাচ্ছেন। এরপর যুক্তরাষ্ট্র ওই উপত্যকার নিয়ন্ত্রণ নেবে। এই পরিকল্পনা প্রকাশের প্রতিক্রিয়ায় সৌদি আরবের পক্ষ থেকে কড়া বার্তা এলো। বুধবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদ সুস্পষ্টভাবে ফিলিস্তিনিদের যে কোনো প্রকার বাস্তুচ্যুতি বা পুনর্বাসন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনিদের কোনো অধিকার লঙ্ঘন বা ইসরায়েলিদের অবৈধ দখলদারি নীতিরও সুস্পষ্ট বিরোধিতা জানায় রিয়াদ। বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের করণীয় হল ফিলিস্তিনবাসী দীর্ঘদিন ধরে যে ভয়াবহ মানবিক দুর্দশার ভেতর দিয়ে দিনাতিপাত করছে তা নিরসন করা। ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ডের প্রতি দায়বদ্ধ এবং সেই অবস্থানে অনড় থাকবে বলেও প্রত্যয় জানানো হয় বিবৃতিতে। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেয়া বা তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটবে না বলেও ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার গাজা দখলে নেয়ার পরিকল্পনা জানানোর সময় ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সৌদি আরবের দিক থেকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কোনো শর্ত নয়। ট্রাম্পের এমন দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি আরব। ওই দাবির তীব্র বিরোধিতা জানিয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সৌদি আরবের অবস্থান বরাবরের মতোই অনড়। এ ব্যাপারে কোনো সমঝোতার সুযোগ নেই। সব সময় 1967 সাল পূর্ব মানচিত্র অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রিয়াদ। এর আগে গত বছর জনসমক্ষে দেয়া বক্তৃতায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সৌদি আরবের একই অবস্থান ব্যক্ত করেন। গাজা যুদ্ধ শুরুর পর সৌদি কর্মকর্তাদের দিক থেকে এই দাবি আরও জোরালো হচ্ছে। তারা বলছেন, ইসরায়েলের সাথে যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। শুধু তাই নয়, কিভাবে তা অর্জিত হবে সে ব্যাপারেও থাকতে হবে সুস্পষ্ট রূপরেখা। এদিকে এ প্রেক্ষাপটে ইসরায়েল ও সৌদি আরব দুই পক্ষকেই সন্তুষ্ট করে কিভাবে একটি সমঝোতা চুক্তি করা যায় তার মধ্যস্থতা করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ক্রমশ তা কঠিন হয়ে পড়ছে। এত কিছুর পরও সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ আছে বলে আশাবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজল জুবায়ের, বাংলা ভিশন। গত কয়েক বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনস্কি বাহিনীকে প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার এতদিনের সহায়তার বিনিময়ে এবং নতুন করে সহায়তার জন্য ইউক্রেনের বিরল ও মূল্যবান খনিজের অংশ চাইছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এতদিন নানাভাবে সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তবে সেই সহায়তার বিনিময়ে এবার নতুন কিছু চাইছে দেশটি। নতুন করে সহায়তা পাওয়ার শর্ত অর্থ নয়, দেশটির দুর্লভ খনিজ পদার্থ। গত কয়েক বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনস্কি বাহিনীকে সহায়তা হিসেবে প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কোনো বিনিময় ছাড়া সহায়তার এই ঘানি
আর টানতে চাইছেন না দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিনের সহায়তার বিনিময়ে এবং নতুন করে সহায়তার জন্য ইউক্রেনের বিরল ও মূল্যবান খনিজের অংশ চাইছেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন ইউক্রেন সরকার আধুনিক উচ্চ প্রযুক্তির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এসব সম্পদ ব্যবহারের অনুমতি দিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, অর্থনৈতিকভাবে ইউক্রেন আমাদের চেয়ে অনেক পিছিয়ে। ইউক্রেনের সঙ্গে চুক্তির বিষয়ে ভাবছি, যাতে করে আমরা তাদেরকে যে আর্থিক সহায়তা দিচ্ছি তার সমপরিমাণ বিরল খনিজ পদার্থ ও অন্যান্য সম্পদ পাই। So we're looking to do a deal with Ukraine where they're going to secure what we're giving them with their rare earth and other things. তবে এই প্রস্তাবের পর সমালোচনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস এ প্রসঙ্গে বলেন, যুদ্ধ পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ইউক্রেনের মজুদ খনিজ সংরক্ষণ করা উচিত। জানা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেই ইউক্রেনের খনিজ সম্পদ আহরণ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হয় ইউক্রেন। তবে এই চুক্তির কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার লক্ষ্যে 2 দফায় চুক্তি স্বাক্ষর পেছায় ইউক্রেন প্রশাসন। শুধু গম উৎপাদনের শ্রেষ্ঠত্বই নয়, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যও ভাসছে ইউক্রেন, যা দেশটিকে সমৃদ্ধ করলেও সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীদের লোভের থাবায় পরিণত করেছে। ইউক্রেনে 1.53 ট্রিলিয়ন কিউবেক মিটার গ্যাসের মজুত রয়েছে, যা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম। কয়লার মজুতেও ইউরোপে দ্বিতীয় ইউক্রেন। দেশটিতে রয়েছে 11,90,000 কোটি ডলার মূল্যের প্রায় 9,000 কোটি টন শক্ত কয়লার আমানত, যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রিত অংশে রয়েছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজের আরেকটি হল লিথিয়াম, যা গাড়ির ব্যাটারির অন্যতম উপাদান। বিশ্বের 20% টাইটানিয়ামের মজুত রয়েছে ইউক্রেনে, যার প্রধান 3 ক্রেতা চীন, রাশিয়া ও তুরস্ক। ওজনে হালকা কিন্তু অত্যন্ত শক্ত এই ধাতু মূলত উড়োজাহাজ তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও 13.5 কোটি টন তেল ও 370 কোটি টন শেল তেলের মজুত রয়েছে ইউক্রেনে। প্রতিবেশী দেশ হয় বিপুল পরিমাণ এই সম্পদের ব্যবহার যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের হাতে ছেড়ে দেওয়ার মতো মনোভাব নেই পুতিনের রাশিয়ার। অন্যদিকে ট্রাম্পও বলছেন, অনর্থক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান তিনি। ফলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগেই দেশটির বিরল এসব খনিজের ভাগ নিশ্চিত করতে চাইছেন ট্রাম্প। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সংযুক্ত আরব আমিরাতে জাঁকজমকপূর্ণ শহর দুবাই ঘুরে দেখতে পর্যটকদের জন্য চালু হয়েছে বিলাসবহুল একটি বাস। তবে এতে থাকছে বিলাসবহুল রেস্টুরেন্ট। আর কি কি সুবিধা আছে বিলাসবহুল এই গাড়িতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। আকাশছোঁয়া সারি সারি ভবন, সাগরের বুকে কৃত্রিম দ্বীপ, দামি দামি গাড়ি ও বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাই। এখানকার সড়কে চলন্ত এক দোতলা বাসে চলছে ভরপুর খাওয়া দাওয়া। নানা দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের কাছে জনপ্রিয় বিলাসবহুল ও অভিজাত এই হোটেল বাসে বসে থেকেই দেখা যায় শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। সম্প্রতি লন্ডন, নিউ ইয়র্কের মতো দুবাইয়ে চালু হয়েছে বাস্ট্রোনমি নামের স্পেশাল ডাবল ডেকার বাস সার্ভিস। দুবাইয়ে আসলে বাস্ট্রোনমির দারুণ অভিজ্ঞতা নিতেই হবে। আমি গত 3 বছর ধরে এখানে বসবাস করছি, তবুও এই দোতলা বাসের মাধ্যমে দুবাইকে ভিন্নভাবে দেখার সুযোগ হয়েছে আমার। এখানে যে আইপ্যাড দেয়া হয় সেটা দিয়ে শহরের অনেক স্মৃতিস্তম্ভ সম্পর্কে জানতে পেরেছি। পর্যটক হোক কিংবা স্থানীয় বাসিন্দা, সবাই এক চমৎকার অভিজ্ঞতার অংশ হতে পারেন। বাসটি অসাধারণ, চমৎকার, সুন্দর ও সত্যি আরামদায়ক। যাতায়াতের রুট, দুবাইয়ের প্রধান আকর্ষণগুলোর মধ্য দিয়ে ভ্রমণ, সবকিছু মিলে দুর্দান্ত এক অভিজ্ঞতা। সাধারণত দুবাইয়ের যানজট কিছুটা চ্যালেঞ্জিং হয়ে থাকে, তাই সঙ্গীত, দুর্দান্ত খাবার, পানীয় সহ এই ধরনের আরামদায়ক পরিবেশে থাকা বেশ দারুণ ব্যাপার। ভ্রমণের সময় শহরের ল্যান্ডমার্কগুলো দেখতে পারবেন, সে সম্পর্কে তথ্য পড়তে পারবেন, ইতিহাস সম্পর্কে শোনার সুযোগও পাবেন। পর্যটকদের জন্য বিশেষভাবে তৈরি দোতলা বাস অনেক দিন থেকেই চালু আছে লন্ডন, নিউ ইয়র্কের মতো বিশ্বের বিভিন্ন বড় শহরে। তবে আরব আমিরাতে এবারই প্রথম আসলো এমন বিলাসবহুল বাস রেস্টুরেন্ট। প্রতি বছর দুবাইয়ে ঘুরতে আসেন কয়েক লাখ পর্যটক। ক্রমেই বেড়ে চলেছে এই সংখ্যা। সুযোগ কাজে লাগিয়ে লেবানিজ এক নারী ব্যবসায়ীর উদ্যোগে রাস্তায় নেমেছে বিশেষ এই বাস।
বাস্ট্রোনমি হলো দুবাইয়ের একটি প্যানোরামিক রেস্তোরাঁ। এর মাধ্যমে এখানকার সমস্ত আইকনিক ল্যান্ডমার্কগুলো নতুনভাবে দেখানো হয়। আপনি যখন ডাবল ডেকারের উপরের তলায় বসবেন, তখন আপনি দর্শনীয় স্থানগুলো একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পাবেন। অন্য কোনো গাড়ি বা বাস থেকে সেই অনুভূতি হবে না। খাবার টেবিলে থাকবে একটি ডিভাইস। 6টি ভাষায় আপনি সেখান থেকে জানতে পারবেন দুবাই সম্পর্কে সমস্ত তথ্য। বাস্ট্রোনমি নামের দোতলা বাসটি চলাচল করে দুবাইয়ের বিভিন্ন পর্যটকপ্রিয় গন্তব্যে। এটাতে শুধু ট্যুরিস্টরাই ভ্রমণ করে বিষয়টা সেরকম না, স্থানীয় বাসিন্দারাও এর মধ্য দিয়ে চিরচেনা শহরটিকে নতুন করে দেখার সুযোগ খোঁজেন। তবে লেবাননের নাগরিক হয়েও বাসটির প্রতিষ্ঠাতা কেন দুবাইয়ে শুরু করেছেন এই উদ্যোগ, সে প্রশ্নের জবাব দিলেন তিনি নিজেই। লেবাননের বৈরুতে আমার একটি পর্যটন সংস্থা রয়েছে। বাস্ট্রোনমি প্রকল্পটি 2024 সালে সেখানে শুরু করার কথা ছিল, কিন্তু চলমান সংঘাত, রাজনৈতিক অস্থিরতা ও গাজা যুদ্ধের কারণে দুবাই চলে এসেছি। এখানে আসার কারণ উদ্ভাবন আর চোখ ধাঁধানো এই শহর বিশ্বব্যাপী পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট দুবাই ভ্রমণ করেন। বর্তমানে বিলাসী জীবনযাপনের জন্য বিখ্যাত হলেও দুবাই শহর একসময় ছিল একটি ছোট্ট জেলেপল্লী। এখানে এখন প্রতি 5 জন নাগরিকের 1 জন কোটিপতি। এমন এক শহরে নতুন শুরু হওয়া দোতলা বাস সার্ভিস পর্যটকদের কাছে তৈরি করবে নতুন আকর্ষণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি একটি বৈঠক করেছেন। গত মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক হয়। এ সময় কুর্দি যোদ্ধাদের বিষয় নিয়ে আলোচনা করেন এই দুই নেতা। এর আগে সৌদি আরব সফর করেন আল শারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আল শারা। গত মঙ্গলবার তুরস্কের রাজধানীতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল আল শারার দ্বিতীয় বিদেশ সফর। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন। আনকারার এই বৈঠকে কুর্দি যোদ্ধাদের নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা। বৈঠকে এরদোয়ান বলেন, তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং সিরিয়ার নতুন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। বিশেষ করে আইএসআইএস এবং কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান স্পষ্ট করেছেন এরদোয়ান। তিনি পার্টি অফ কুর্দিস্তান ওয়ার্কার্স পিকেকে এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের অবস্থান পরিষ্কার করেন। এ সময় আল শারা তুরস্কের সাথে একটি কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এরদোয়ানকে তিনি সিরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা, শরণার্থী সমস্যা এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এর আগে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন। এরপর সৌদি আরব থেকে তিনি তুরস্ক সফরে যান। গত রবিবার রিয়াদের সাক্ষাৎকালে সিরিয়ার প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গন করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এর আগে সিরিয়ার প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ। এই সফরে উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ সৌদি আরবের কাছে সিরিয়ার পুনর্গঠন ও 13 বছরের গৃহযুদ্ধের পর দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য সহায়তা চেয়েছেন আল শারা। শারা বলেন, তিনি ক্রাউন প্রিন্সের সঙ্গে মানবিক ও অর্থনৈতিক সহযোগিতা চাওয়ার পাশাপাশি শক্তি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেছেন। গত বৃহস্পতিবার দামেস্কে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট শারার সাথে সাক্ষাৎ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গত সপ্তাহে তাকে প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হলে উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে শারার সাথে দামেস্কে সাক্ষাৎ করেন তিনি। একই সপ্তাহে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন। এ সময় তিনি বলেন, সৌদি আরব সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সাথে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইফাত জাহান, বাংলা ভিশন।
সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণের সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 10 জন নিহত হয়েছে। একে দেশটির ইতিহাসে জঘন্যতম বন্দুক হামলা বলেছেন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন। শুরুতে একে অগ্নিসংযোগ আর হত্যা চেষ্টায় মাত্র 5 জন আহতের খবর দিয়ে সন্ত্রাসী হামলার আশঙ্কা নাকচ করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে একজনই হামলা চালিয়েছে। নেপথ্যে কেউ আছে কিনা তদন্ত করছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের 200 কিলোমিটার পশ্চিমে অরেব্রো শহরে একটি স্কুলে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে অন্তত 5 জনের অস্ত্রোপচার করা হয়েছে। 5 জনের কেউই স্কুল শিক্ষার্থী নয়। প্রত্যক্ষদর্শী শিক্ষক জানিয়েছেন, দুপুরের খাবারের বিরতির পর একজন ক্লাসরুমে ঢুকে সবাইকে বাইরে যাওয়ার হুমকি দিলে সেখানে থাকা 15 জন শিক্ষার্থীকে নিয়ে দৌড়ে বাইরে বের হন। এ সময় পেছন থেকে গুলির শব্দ শুনেছেন। এই হামলাকে সুইডেনের ইতিহাসে বিরল বলেছেন প্রধানমন্ত্রী ক্রিস্টাসন। হামলার মূল উদ্দেশ্য উদ্ঘাটনে সময় চেয়ে জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।